16 বছরের বা 15 বছরের যে ভয়াবহতা এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত, যে জাতিসংঘ যে রিপোর্টটা দিল, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটা রিপোর্ট। এটা কোন সরকার করেছে, কিন্তু সরকারটা তো বাংলাদেশের ছিল। এবং এই রিপোর্টের পরে যারা এটা করেছেন, এবং সেখানে স্পষ্ট, আমি রিপোর্টটা নিয়ে যেটা বলি যে 18 জুলাই ওদের যে জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সেই বৈঠক থেকে মানে লেথাল অস্ত্র ব্যবহারের জন্য উনি নির্দেশ দিলেন, যেটা ওয়ার্ল্ড ব্যাংক। এবং তারপরের দিন 19 জুলাই শেখ হাসিনার নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সাথে সেখানে হত্যা এবং গুম করার নির্দেশ, যেটা জাতিসংঘের রিপোর্টে আমি পেয়েছি, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা লজ্জাজনক ব্যাপার। এবং বাংলাদেশ তো এর থেকে উত্তরণ হইতে হবে। এর থেকে উত্তরণ করতে গেলে ওই যে অবস্থা পড়ে যাওয়ার পরে বর্তমান যে সরকার হাবুডুবু খাচ্ছে, কোন দিকে যাবে। এবং এই জন্যই তাদের বর্তমান সরকার যে ভুলটা প্রথম থেকে করছে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নিয়ে আলোচনা করে, আর তাদের ভিতরে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আরেকটা প্রসঙ্গ আমি বলিনি, যেটা বলতে আমি, যে মানে যারা ক্ষমতায় আছেন ছাত্র নেতৃবৃন্দ, তারা একটা দল করবার প্রক্রিয়ার মধ্যে আছেন, সেটাও আরেকটা দল করার রাইট তাদের আছে, অবশ্যই আছে। কিন্তু যে কেউ বাংলাদেশে কিংস পার্টি করবার রাইট আছে কিনা সেটা রাইট আছে, তবে এটার ভিতরে একটা নৈতিকতা থাকা উচিত। নৈতিকতাটা যে জায়গাটা হচ্ছে, এটা যে অনেকেই ক্ষমতায় থেকে আমাদের দেশে দল করছে, কিন্তু এটা নিয়ে আমাদের বিরোধিতা আছে সকলেরই। সেগুলো একটু ভিন্ন প্রকৃতির। হ্যাঁ, তোমরা একটা গণ অভ্যুত্থানের পরে তোমরা ক্ষমতায় আসছো, কাজেই তোমাদের ভিতরে এই গণ অভ্যুত্থানের রায়ে প্রথম জিনিসটা হলো স্বচ্ছতা, সততা অ্যান্ড ইন্টিগ্রিটি। এই গণ অভ্যুত্থান কিন্তু আমাদেরকে সেই শিখেছে। সেই ক্ষেত্রে আমাদের ছাত্র বন্ধুদের উচিত একজন নয়, সবাই এই পরিষদ থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করুক, এবং জনগণ যদি তাদের গ্রহণ করে আমাদের তো কোনো আপত্তির কোনো কারণ নেই। কিন্তু একজন রিজাইন করলেন, 2 জন ক্ষমতায় থেকে গেলেন, বা 2 জন করলেন, একজন থেকে গেলেন, এটা এক ধরনের, মানে আমি মনে করি না স্বচ্ছতা। এটা একটা অস্বচ্ছ প্রক্রিয়া। এবং ছাত্র বন্ধুরা যেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওনারা আমাদের যে গৌরব, ওনারা যে সম্মান আমাদের কাছ থেকে অর্জন করেছেন, এইটা করতে গিয়ে আমার মনে হয় ওনাদের সেই সম্মানটা অনেকাংশে খাটো হবে, সেটা করা ঠিক হবে না। এবং আমাদের যে প্রধান অ্যাডভাইজার, যে ডক্টর ইউনূস সাহেব, একটা দেখলাম ডুবাসে ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে একটা ইন্টারভিউতে উনি এটাকে স্বাগত জানাইলেন। স্বাগত জানাইতে পারে ওনার, তবে এর মধ্য দিয়ে আমার মনে হয় যে উনি তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নিরপেক্ষ সরকার এসেছে। এই নিরপেক্ষ সরকারের কাজ যেমন সংস্কার, কিন্তু প্রধান কাজ হলো সংস্কারের গুলো করার জন্য প্রধান কাজ হলো একটা নির্বাচন। তো সেই নির্বাচনটাকেই ওনার ফোকাস করা উচিত। এবং এখনো পর্যন্ত আমি প্রধান যে উপদেষ্টার কাছ থেকে কোনো স্পেসিফিক তারিখ, উনি বলছেন ডিসেম্বরের সম্ভাবনা রয়েছে। তো এরকম সম্ভাবনা তো অনেক কিছুই সম্ভাবনা হইতেও পারে, নাও হইতে পারে। এইরকম অবস্থা থাকলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অলরেডি ভেঙে গেছে। স্যার যেটা বললেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা এখন তো
তাইলে এখনকার এই সিন্ডিকেট কারা চালাচ্ছে? তো সবচেয়ে বড় জিনিস যেটা, যে আওয়ামী লীগ, আমার মনে হয় যে এই লিগেসি, আওয়ামী লীগ যে এই সমাজকে, এই রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংস করে গেছে, এখান থেকে উঠায় আনতে এটার জন্য যে ধরনের মানসিক, রাজনৈতিক প্রজ্ঞা, বিজ্ঞতা এবং অনেস্টি দরকার, সেইটা পরিপূর্ণ বোধহয় এই সরকারের ভিতরে নাই। যার কারণে এখানে আপনার বিভিন্ন রকমের মতদ্বৈততা দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের সমন্বয়। একজন বলতেছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, পরে এটা আরেকজন বলতেছে যে না এইটা। তারা আলোচনা করে, তাদের ক্যাবিনেট মিটিং হয়, তারা এগুলি আলোচনা করে না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে প্রচণ্ড একটা সমন্বয়হীনতা চলছে। এই সমন্বয়হীনতা দিয়া একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না। আমাদের সংবিধানের যেমন আওয়ামী লীগ, মানে আমি বলবো নির্বাচনটা সব দলেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে এটা ইতিহাসে একটি বিরল এক ঘটনা। নির্বাচনকে তারা যেভাবে করছে। আর আরো দু একটা কথা আওয়ামী লীগ সম্পর্কে আমি একটু বলতে, খুব ছোট্ট করেই বলি। স্যার যেটা বলছেন যে ৭১-এর যে ঐক্যে ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের জন্য, কিন্তু দেখেন দেশ স্বাধীন হওয়ার পরেই আওয়ামী লীগ এককভাবে সেই ঐক্যটা ভেঙে দিল। তারা এককভাবে মুক্তিযুদ্ধের মানে দাবিদার হয়ে গেল, এবং এই এককভাবে মুক্তিযুদ্ধের দাবিদার হওয়ার কারণেই আওয়ামী লীগ একটি একনায়ক দল হিসাবে প্রতিষ্ঠিত হলো। আর যদি সকলকে নিয়ে করতো, যেমন জনগণ সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের মালিক জনগণ, স্যারে বলছেন আর্টিকেল 7 অব দি কনস্টিটিউশন, এটাকে প্রথম পদদলিত করলো 4th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। 4th অ্যামেন্ডমেন্টে, কারণ আমাদের জনগণের ক্ষমতার উৎস কোথায়? ক্ষমতার উৎস হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে, এই ইউনিয়ন কাউন্সিলতে আরম্ভ করে জনগণকে ক্ষমতায়ন করা। কিন্তু 4th অ্যামেন্ডমেন্টে সেই স্থানীয় সরকার নির্বাচনকে বাতিল করা হলো। এটা একটা মুক্তিযুদ্ধের পরে এই ধরনের একটা অ্যামেন্ডমেন্ট যেই সরকার আনে, তারা তো কোনো দেশপ্রেমিক সরকার ছিল না, এবং এটা তারা 16 বছরে আরো প্রমাণ করেছে। এবং আগামী দিনে আমি মনে করি এটা খুবই কঠিন কাজ। যারাই ক্ষমতায় আসেন, এটা ভাবলে চলবে না যে ক্ষমতায় আসলেই সবকিছু করে ফেলতে পারবেন। এটার জন্য যে প্রজ্ঞা, মেধা এবং ইন্টিগ্রিটি দরকার, যেই ক্ষমতায় আসুক, তা না হলে দেশ আবারও পিছনের দিকে চলে যাবে।